কে তুমি? তুমি কে? সত্যি কি ধূমকেতু একবারই আসে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা ধূমকেতু নিয়ে। দেব ও শুভশ্রী অভিনীত এই ছবিটি প্রায় 10 বছর ধরে আটকে ছিল নানা সমস্যার কারণে। অবশেষে 2025 সালেই 14ই আগস্ট মুক্তি পেয়েছে। ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত ভরপুর প্রতিশোধ, আবেগ আর আত্মত্যাগের কাহিনী বলে। চলুন এবার সিনেমার আসল গল্পটা জানি বিস্তারিতভাবে। মনে রাখবেন এই ভিডিওতে স্পয়লার রয়েছে। সিনেমাটা শুরু হয় নর্থ সিকিমের একটা জঙ্গল থেকে। সালটা 2015। প্রথম দৃশ্যে দেখা যায় একটা লোক, নাম যোগেশ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেড়াচ্ছে ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে। আচমকা চারিপাশ থেকে অনেকগুলো অচেনা মানুষ তাকে এসে ঘিরে ধরে। তাদের হাতে বন্দুক আর মাস্ক দিয়ে মুখ ঢাকা। তাকে ধরে জোর করে তারা একটা অচেনা জায়গায় নিয়ে যায়। ভয়ে গুটিয়ে থাকা যোগেশ তাদের অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনারা কারা? শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর আসে, আমরা সংগঠনের লোক। যোগেশ ভয় গুটিয়ে গিয়ে বলে, আপনাদের মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, আমি সেই লোক না। লোকটা এই প্রশ্নের উত্তরে বলে যে যোগেশের বাড়িতে কারা কারা আছে। যোগেশ উত্তর দেয়, আমি ছাড়া আমার বাড়িতে আর কেউই নেই, আমি একাই থাকি, একা মানুষ। এরপর সংগঠনের একটা লোক তার হাতে একটা ছবি দেয়। ছবিটা দেখেই যোগেশ একেবারে চমকে ওঠে, তার চোখ জলজল করে ওঠে। সে অসহায়ভাবে বলে ওঠে, ভানু বেঁচে আছে? এদিকে আমরা দেখতে পারি সত্যিই ভানু বেঁচে আছে। চারিদিকে বরফ ঘেরা এক জায়গায় তার ট্রেনিং চলছে। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সে ক্লান্ত নয়। হাতে বন্দুক নিয়ে সে ছুটছে আর নিজের সব শক্তি দিয়ে সে খোলা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে যাচ্ছে। এরপর দেখা যায় যোগেশ জিজ্ঞেস করে সেই লোকগুলোকে, ভানু কোথায়? উত্তরে তারা বলে, তোকে বেশি জানতে হবে না, কাগজে যেটা লেখা আছে পড় বলে যোগেশের হাতে তারা একটা কাগজের টুকরো ধরিয়ে দেয়। যোগেশ পড়তে থাকে এবং আমরা জানতে পারি যে ভানু 22শে অক্টোবর থেকে 28শে অক্টোবর পর্যন্ত যোগেশের বাড়িতে থাকবে কোনো এক বিশেষ কাজের জন্য। যোগেশ জিজ্ঞেস করে তাদের, এত হোটেল থাকতে তার বাড়িই কেন? উত্তর আসে, বেশি কথা বললে ভানু এবং তার দুজনেরই প্রাণ যাবে। বোঝা যায় যে ভানু দুষ্কৃতীর দলের সাথে যুক্ত এবং কোনো এক ভয়ঙ্কর কাজের জন্য এখানে আসছে। অন্যদিকে আমরা দেখতে পারি যে ভানু আর তার চিফ তাঁবুর ভেতরে বসে আছে। চিফ ভানুকে বলছে, মিশনের আগে তোমার বেশ কদিন ছুটি, তুমি তোমার বাড়িতে যাবে, বাবা মা বউয়ের সাথে দেখা হবে, তোমার মন গলে যাবে না তো? ভানু শক্ত কণ্ঠে উত্তর দিচ্ছে, না। চিফ বলছে, তোমার পাওনা টাকাটা কি তোমার বাড়িতে পাঠিয়ে দেব? উত্তরে ভানু বলছে, না চিফ, এটা আমার শেষ রোজগার, আর তাছাড়া আমার পরিবারে বাবা মা বউ ছাড়া আরও অনেকে আছে। চিফ তাকে বলছে যে সে নাকি তার সবচেয়ে সাহসী এবং গুরুত্বপূর্ণ স্টুডেন্ট এবং সে জানে এই মিশনটা সে সাকসেসফুল করবেই। এরপর আমরা দেখি পরের দিন সকালে যোগেশ রেল স্টেশনে অপেক্ষা করতে থাকে ভানুর জন্য। অনেকক্ষণ অপেক্ষা করে সে একটা বেঞ্চে এসে বসে। ওই একই বেঞ্চে বসেছিল আরেকজন বুড়ো ভদ্রলোক, মুখ ভর্তি সাদা দাড়ি, চশমা পরা, বসন্তের দাগে পুরো মুখে। সে তার ব্যাগ থেকে প্রথমে একটা গীতা, তারপর একটা বন্দুক বের করে। এই দেখে সঙ্গে সঙ্গে যোগেশ প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে উঠে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির দরজার পৌঁছে তার নজর যায় যে বাড়ির তালা আগে থেকেই খোলা। যোগেশ ভয়ে ভয়ে ঘরে ঢোকে এবং দেখতে পায় সেই বুড়ো লোকটা বসে আছে চেয়ারে। যোগেশ তাকে জিজ্ঞেস করে, আপনি কে? বুড়ো লোকটা উত্তরে বলে, আমি তোমার দুঃসম্পর্কের দাদু। যোগেশ বলে যে তার কোনো দাদু নেই এবং এটাও বলে যে সে তার কাছে বন্দুক দেখেছে স্টেশনে। বুড়ো লোকটা কিছু বলে না, হঠাৎ উঠে পুশ-আপ মারতে শুরু করে এবং তাকে গুনতে বলে। যোগেশ ঝুঁকে পড়ে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কে? কে তুমি? ভানু। এখান থেকে আমরা বুঝতে পারি যে যোগেশ আর ভানু একেবারে ছোট্টবেলা থেকে বন্ধু। তাদের দুজনের গল্প করতে থাকে এবং আমরা জানতে পারি যে যোগেশের একটা পা খুঁড়িয়ে চলার পিছনে ভানুর হাত আছে। গল্প এগোনোর সাথে সাথে আমরা আরেকটা চরিত্রের কথা জানতে পারি, তার নাম রূপা। রূপা হলো ভানুর প্রেমিকা এবং বর্তমান স্ত্রী। তাদের গল্প এগোনোর সাথে সাথে ভানু যোগেশকে জানায় যে তার ওপর অনেক দায়িত্ব আছে, সে এক বিশেষ কাজের জন্যই এখানে ফিরেছে। তাছাড়া তার কিছু কাজ বাকি রয়ে গেছে যার জন্য তার যোগেশকে লাগবে। হঠাৎ করে ভানু যোগেশকে কৌতূহল ভরা গলায় জিজ্ঞেস করে, রূপা কেমন আছে? উত্তরে যোগেশ একটা কার্ড ভানুর হাতে দেয় আর জানায়
রূপার বিয়ে ঠিক হয়েছে। ভানুর বাবা মাই রূপার বিয়ের সব দায়িত্ব নিয়েছে, কারণ সবাই জানে ভানু মারা গিয়েছে 4 বছর হলো। তাদের কথোপকথনে আমরা অতীতে ফিরে যাই। ভানুর বাবা ছিলেন স্কুল মাস্টার। তার রিটায়ারমেন্ট ডেতে কয়েকজন লোক ভানুর ভাই রবিকে খুন করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পুলিশকে জানালেও পুলিশ তাদের কোনো সাহায্য করে না, উল্টে অত্যাচার করে। নিখিলবাবু নামে একটি ভদ্রলোক সেই দিনই ভানুর হাতে কিছু টাকা দিয়ে বলে যে সে যেন এখান থেকে চলে যায়, না হলে তারা ভানুকেও মেরে ফেলবে। সেদিন রাতেই ভানু চিরজীবনের জন্য উধাও হয়ে যায় সমাজের বুক থেকে। তারপর সে পালিয়ে পালিয়ে যোগ দেয় এই সংগঠনে অরুণাচল প্রদেশে। সে যোগেশকে জানায় কিছুদিন পর সেও মারা যাবে, আর তাছাড়া একজনকে তো মারতেও সে এখানে এসেছে। সে আত্মঘাতী উগ্রবাদী হিসাবে এখানে এসেছে। এতগুলো বছর সে পালিয়ে বেড়ায়। পুলিশ তার পরিবারকে জেরা আর টর্চার করে। যোগেশের কথাবার্তার মাধ্যমে ভানু বুঝতে পারে। সেসব শুনে অবশ্য খুবই ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি পরের দিন সকালে ভানু সেই একই ছদ্মবেশে তার বাবার সাথে দেখা করতে যায় এবং তাকে পরিচয় দেয় তারই এক ছাত্রের দাদু হিসাবে। তার বাবা তাকে চিনতে পারেন। কথাবার্তায় বোঝা যায় ভানুর বাবা এইসব উগ্রবাদী মানুষ এবং তাদের সংগঠনের আইডিওলজিকে একদম সহ্য করতে পারেন না। ভানু চুপ করে বসে থাকে, কারণ সে নিজেই তো একজন সেই দলেরই লোক। অন্যদিকে আমরা দেখতে পারি যে যোগেশ ভানুর বাবাকে পোস্ট অফিসে ডেকে পাঠায়, কারণ সে এলাকার একজন পোস্টমাস্টার। ভানুর বাবাকে ডেকে তার হাতে একটা চিঠি এবং একটা পার্সেল দেয়, যাতে রয়েছে 25 লাখ টাকা। চিঠিতে লেখা আছে যে ভানু 1 বছর আগে মারা গেছে এবং এতগুলো টাকা তার উপার্জন করা টাকা। এই কথাগুলো বলতে বলতে যোগেশের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ভানুর বাবা তার দিকে তাকিয়ে অসহায়ভাবে বলে, আমার কি ভাগ্য, মরা ছেলের টাকা পেয়ে কত খুশি হচ্ছি, কিন্তু কি করব, নিজের কি অত সাধ্য আছে? আমরা বুঝতে পারি ভানু যোগেশের মাধ্যমে তার বাবার কাছে টাকাটা পৌঁছে দিয়েছে, এবং এটাও বুঝতে পারি যে ভানু যোগেশকে একমাত্র সব থেকে বেশি ভরসা করছে। পরের দিন ভানু একটা ক্যাফেতে যায় যেখানে রূপা ছিল। সে অন্য এক টেবিলে বসে এবং রূপার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সেখানে আসে অনিন্দ মিত্র নামে এক ভদ্রলোক, যার সাথে রূপার বিয়ে। রূপাকে অন্য একজনের সাথে দেখে ভানুর বুকের ভেতরটা কষ্টে ফেটে যায়, কিন্তু মুখ দেখে বোঝার উপায় নেই। তার মনে পড়তে থাকে তাদের একসাথে কাটানো সব দিনগুলো। ভানু আস্তে আস্তে সেখান থেকে যোগেশের বাড়ি ফিরে যায়। রাতে ভানুর যোগেশ গল্প করছিল, তখন যোগেশ তাকে জানায় যে তার আর রূপার একটা মেয়ে আছে যার নাম তিতলি। ভানু হতভম্বভাবে একভাবে যোগেশের মুখের দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে ভেবে পায় না। তার মন চায় তার মেয়ের সাথে দেখা করতে, যাকে সে এখনো অব্দি চোখে পর্যন্ত দেখেনি। সে আকুলভাবে তিতলিকে দেখতে চায়, দূর থেকে হলেও, কারণ সে জানে আর কিছুদিন পর সেই পৃথিবীতেই থাকবে না। পরের দিন ভানু তার পরিচিত এক গরিব স্কুল মাস্টারকে টাকা দিয়ে সাহায্য করে যোগেশের হাত দিয়ে পৌঁছি। তার বাবার সাথে মর্নিং ওয়াকে গিয়ে এবার তার বাবা তাকে জোর করে তার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সে যায় না। তারপর আমরা দেখি ভানু এলাকার পুলিশ স্টেশনে যায়। সেখানে সে সেই পুলিশ অফিসারকে দেখে যে 10 বছর আগে তার বাবার কোনো রকম কথা তো শোনেননি, উল্টে গায়ে হাত তুলেছে। সে তাকে জিজ্ঞেস করে তার ভাইকে কে কে মেরেছিল। পুলিশ অফিসারটি তার আসল পরিচয় জানতে পারে এবং ভয় পেয়ে যায় এবং তাকে জানায় যোগিন্দর সিং নামের এক জমির দালাল তার লোকজনকে নিয়ে ভানুর ভাইকে খুন করে এবং ভানুর পরিবারের লোকজনকেও এরাই মারধর করে। পুলিশ অফিসারটি কাকুদীশ্বরে এটাও জানায় ওপর থেকে চাপ ছিল বলে সে কিছু করতে পারেনি। ভানু উঠে দাঁড়ায়, পুলিশ অফিসারের পেছনে গিয়ে দাঁড়ায় এবং একটা সুচ তার ঘাড়ের মাঝে বসিয়ে তাকে খুন করে সেখান থেকে বেরিয়ে আসে। কেউ টের পায় না। একই দিনে একটা টাইম বোমার সাহায্য নিয়ে যোগিন্দর সিংকেও মেরে ফেলে ভানু। একটা খাদের ধারে রাস্তায় যোগিন্দর সিং এর জ্বলন্ত গাড়ি পড়ে থাকতে দেখা যায়। এরই মাঝে ভানু লুকিয়ে তার মাকে দেখতে যায়। তার মাকে দেখে ভানুর বড় কষ্ট হয়। মনে পড়ে যায় পুরনো সব কথা, তার বিয়ের দিনের কথা, ছোটবেলার কথা। সে ছদ্মবেশে তার মাকে তার বাবার মর্নিং ওয়াকের সঙ্গী হিসাবে পরিচয় দেয় এবং সেখান থেকে চলে আসে। অন্যদিকে রূপার কাল আশীর্বাদ। ভানুর বাবা রূপাকে স্নেহভরা গলায় বলে বিয়ের পরেও যেন সে এই বাড়িতে আসে তাদের সাথে দেখা করতে। রূপা কিচ্ছু বলে না, চুপ করে চলে যায় অন্য ঘরে। তার চোখ ছলছল করে ওঠে। পরের দিন সকালে ভানু আবার ছদ্মবেশে তার নিজের বাড়িতে যায়, কারণ তার বাবা তাকে জোর করেছে এবার চা খেয়ে যেতেই হবে। সেখানে গিয়ে সে প্রথমবারের মতন তার মেয়ের মুখটা দেখতে পায়, কিন্তু আফসোস ভেতরে তার কষ্টে সবকিছু শেষ হয়ে যায়, কারণ সে তাকে একবার মন ভরে জড়িয়ে ধরতেও পারবে না। এই সময় আরেকটা ঘটনা ঘটে। ভানু চা খাওয়ার সময় 3 কাপ চিনি নেওয়ায় তার মা বলে যে তার বড় ছেলে 3 কাপ চিনি নিতে চায়। ভানু এই কথা শুনে
তার চোখের জল ধরে রাখতে পারে না, তার চোখে জল চলে আসে। এরপর ভানু পৌঁছায় অনিন্দ মিত্রর বাড়ি, যিনি রূপার হবু বর। সেখানে ভানু অনিন্দকে তার নিজের পরিচয় দিয়ে দেয়, বলে সে যেন তার বউ বাচ্চাকে দেখে রাখে আর সাথে 15 লক্ষ টাকা দিতে চায়। বলে তার মেয়ে তিতলির ফিউচার যাতে অনেক ভালো হয়ে ওঠে। অনিন্দ তার সব কথা শোনে এবং তাকে বোঝায় যে সে যেন ফিরে আসে। রূপা এবং তার মেয়ে তিতলি তাদেরকে লাগবে তার, কিন্তু ভানু তাকে জানায় তার ফেরার আর কোনো পথ নেই। আর এটাও জানায় রূপাকে যেন এইসব ব্যাপারে কোনো কিছু না বলা হয়, কারণ রূপা এখনো তাকে ভালোবাসে এবং সে যদি এটা জানে তাহলে সে কোনোদিনও নতুন জীবন শুরু করতেই পারবে না। অনিন্দ এইসব শুনে চুপ করে থাকে। হঠাৎ ভানু জানতে পারে অনিন্দর ওখানে কেউ আসছে। সে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। রূপা এসেছে। অনিন্দ আর রূপাকে আড়াল থেকে একসাথে এত কাছে দেখে ভানুর খুব কষ্ট হয়। মনে পড়ে যায় বিয়ের পরে কাটানোর সব স্মৃতি। ভেতরে ভেতরে সে জ্বলতে থাকে ব্যথার আগুন। সে সেখান থেকে আস্তে আস্তে চলে যায়। সে বাড়ি ফিরে নিজেকে তৈরি করে, নিজের সব দুঃখ কষ্টকে সরিয়ে সে যার জন্য এসেছে সেটা নিয়ে ভাবতে থাকে। কালকে তার জীবনের শেষ দিন। যোগেশ অনেক চেষ্টা করে বন্ধুকে আটকানোর, নিজের সবটুকু দিয়ে বোঝাতে থাকে, কিন্তু কোনো ফল হয় না। যোগেশও হেরে যায়। পরের দিন সেই ভয়ঙ্কর দিন, ভানুর জীবনের শেষ দিন, শেষ সকাল। ভানু তৈরি করে নিজেকে, সারা গায়ে বোমা বাঁধে। তারপর সে তার সেই বুড়ো ছদ্মবেশ নেয়, বেরিয়ে পড়ে মন্ত্রীকে মারতে, নিজেকে বলি দিয়ে। অন্যদিকে সেদিন রূপা আর অনিন্দ বিয়ের দিন। রূপার চোখ দিয়ে জল পড়তে থাকে ভানুকে মনে করে তার আশীর্বাদের সময়। অন্যদিকে ভানু হেঁটে যায় শহরের এক গলি দিয়ে, হাতে পতাকা নিয়ে, ছদ্মবেশ ধরে। তারপর একটা বিস্ফোরণ হয়। বোঝা যায় ভানু আর নেই। দূরে কোনো এক প্রান্তরে যোগেশ দাঁড়িয়ে থাকে একটা গাছের তলায়, বলতে থাকে, স্টুপিড, সালা, দেশদ্রোহী। এইভাবেই সমাপ্ত ঘটে ধূমকেতু সিনেমাটা। এবার আপনারা বলুন বন্ধুরা, কেমন লাগলো সিনেমাটার এক্সপ্লেনেশন? কোথাও কোনো ডাউট থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না। আর আপনাদের কি সত্যিই মনে হলো যে গল্পের প্রোটাগনিস্টই বোমা বিস্ফোরণটা ঘটালো, নাকি আপনারা আরও অনেক কিছু থিওরি জানতে চান? তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।